আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গত কয়েকটি ক্লাসে সরল মুনাফা এবং এ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। তো আমাদের কথা ছিল আমরা আজকে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে কথা বলবো। তো চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত গাণিতিক সমস্যায় যাওয়ার আগে আমরা এর কিছু বিষয় আমরা একটু জেনে নেব। যেমন আগে আমরা একটু জেনে নেব যে চক্রবৃদ্ধি মুনাফা কি। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যে মুনাফার ক্ষেত্রে কোনো একটা মুনাফা এক বছর অন্তে আসলের সাথে যুক্ত হয়ে মুনাফায় পরিণত হয়। অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা এক বছর অন্তে আসলের সাথে যুক্ত হয়ে সেটিও মূলধনে পরিণত হয় এবং তার পরবর্তী বছরে সেটির থেকে আবার আসল মুনাফা সহ মূলধন ধরেই আবার নতুন করে মুনাফা হিসাব করতে হয়। এটি মূলত চক্রবৃদ্ধি মুনাফা। এটা আমাদের বইয়ে আছে, দেখবে যে 20 পৃষ্ঠায় আছে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরের শেষে মূলধনের সাথে মুনাফা যোগে নতুন মূলধন হয়। যেমন আমরা যদি বইয়ের উদাহরণটা বলি, যে যদি কোনো আমানতকারী ব্যাংকে 1000 টাকা জমা রাখেন এবং তাকে বার্ষিক শতকরা 12 টাকা মুনাফা দেয় ব্যাংক, তবে বছরান্তে তার মুনাফা হবে, এইটাই আমরা যদি একটু বলি, আমরা বলছিলাম কি চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, ওকে। তো আমরা সংজ্ঞা বলছি যে যদি কোনো মুনাফা বছরান্তে মূলধনের সাথে যুক্ত হয়ে সেটি নতুন মূলধনে পরিণত হয়, সেটিকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। আমরা যদি দেখি, মনে করো একটা ব্যাংকে তুমি 1000 টাকা রেখে দিলে, তো 1000 টাকা মূলধন ছিল, এটা হচ্ছে মূলধন। তো এই ব্যাংক 12% মুনাফা দিয়ে দেয়। তো বছরান্তে কিন্তু এটা কত হবে? বছরান্তে এখান থেকে আমরা মুনাফা পাবো হচ্ছে, আমরা জানি I=PNR। সো পি হচ্ছে কত? আসল 1000 টাকা গুণন এন হচ্ছে 1 বছর, আমরা 1 বছরের পরে হিসেব করব, আর হচ্ছে 12%, মানে 12/100। সো এটি হচ্ছে 2 শূন্য চলে গেলে 120 টাকা। তো 120 টাকা হচ্ছে কি? এটা হচ্ছে মুনাফা। এই 120 টাকা 1 বছর অন্তে যদি এর সাথে যোগ হয়ে মূলধনে পরিণত হয়, তার মানে 1 বছর অন্তে মূলধন হবে কত? 100 টাকা, 1000 টাকা প্লাস এই 120 টাকা, অর্থাৎ এটি হচ্ছে 1120 টাকা। এই যে 1 বছর অন্তে মূলধন হবে 1120 টাকা। এবং পরবর্তী বছরের ক্ষেত্রে, মানে 1 বছর পরের থেকে দ্বিতীয় বছরের ক্ষেত্রে এটিকে মূলধন ধরেই মুনাফা হিসাব করা হবে। এই ধরনের মুনাফাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। আমরা এটা বোধহয় বুঝে গেছি। এবং এক্ষেত্রে যদি আমরা বলি দ্বিতীয় বছরে কত হবে, তো দ্বিতীয় বছরে আমি যখন মুনাফা বের করব, তখন কিন্তু দ্বিতীয় বছরে মুনাফা, মানে 1 বছর থেকে পরের বছরে, দ্বিতীয় বছরে I=PNR, ওকে। তো পি তখন কিন্তু আসল, আমরা আগে যেমন প্রথম বছরের ক্ষেত্রে আসল ছিল 1000, দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিন্তু এটা হবে কত? 1120 টাকা। তো এটা হবে 1120 গুণন দ্বিতীয় বছর, মানে সেখানেও 1 বছর, 1 বছরের জন্য, আর ধরো ওই হারেই 12/100। তো তখন কিন্তু এটা যেটা বের হবে সেটা হবে কি, আমরা এটা একটু হিসাব করে দেখতে পারি। 1120 গুণন 12/100, এটা হবে, এই মুনাফাটা হবে 134.4, এটা হবে মুনাফা। তাহলে মুনাফা আসল মিলে সেটি দাঁড়াবে 1120, মানে 1120 যোগ 134.4। তো আমরা এইটাকে, এই যে সিস্টেমটা, এই যে হিসাবটা, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হিসাবটা এভাবেই হয়ে থাকে, এভাবেই হবে। প্রত্যেক বছর শেষে আগের বছরের মুনাফা এসে মূলধনের সাথে যুক্ত হবে এবং সেটি মূলধন হয়ে পরের বছরে আবার সে হিসেবে মুনাফা আসবে, এভাবে চলতে থাকবে। সুতরাং আমরা যদি হিসাব করি,
তো 2 বছর পরে টোটালি সে কত পাবে আমরা কিন্তু বের করতে পারবো। 1 বছর পরে হবে এটি, 2 বছর পরে এর সাথে এটি যোগ হবে, এটি যোগ করলে যেটি হবে 1000, এটা কত হবে 1254.4 বা এই জাতীয় একটা কিছু হবে 2 বছর অন্তে আর কি। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফার বিষয়টা মনে হয় বুঝে গেছি। তো এভাবেই প্রতি বছরান্তে মূলধনটা যেভাবে হয় আগের বছরের মুনাফার সাথে যুক্ত হয়, এই মূলধনটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন অথবা সবৃদ্ধি মূল। হ্যাঁ, তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই মূলধনকে কি বলে? চক্রবৃদ্ধি মূলধন অথবা সবৃদ্ধি মূল, দুটোই বলা যায়। এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন অথবা চক্রবৃদ্ধি মূল অথবা সবৃদ্ধি মূল, দুটি বলা হয়, অথবা চক্রবৃদ্ধি মূল অথবা সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল। ওকে, আর এক্ষেত্রে যে মুনাফাটা পাওয়া যায় সেই মুনাফাটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। মূলধনটাকে বলা হয় চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল, মুনাফাটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। ওকে, আমরা অবশ্যই 1 বছরের কথা বলছি। এই মুনাফা 3 মাস, 6 মাস বা এর চেয়ে কম সময়ের জন্য এটা হতে পারে। আমরা 1 বছরের জন্য বলছি আর কি, 3 মাসের জন্য হতে পারে, 6 মাসের জন্য হতে পারে। ওকে, এইবার আমরা দেখব চক্রবৃদ্ধি মুনাফার হিসাবটা কি রকম। আমরা সরল মুনাফার ক্ষেত্রে কিন্তু দেখেছি যে সরল মুনাফার ক্ষেত্রে কি, সরল মুনাফা থেকে দেখেছি মুনাফা I = PNR, এটা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি দেখব সেটা আমরা বের করতে পারবো। ধরি মূলধন P, ওকে, মুনাফার হার হচ্ছে R, সুতরাং 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? মূলধনটা হবে আসল প্লাস মুনাফা। তো আসল আমরা জানি কত, আসল হচ্ছে P, আসল বা মূলধন হচ্ছে P প্লাস মুনাফা হচ্ছে কত? I। যদি মুনাফাকে আমরা I বলি, I কত? যদি মুনাফা I হয় তাহলে এটা হবে P প্লাস I আমরা জানি 1 বছর অন্তে I হচ্ছে PNR, P গুণন N গুণন R। সো এটা হবে কত? P প্লাস P হচ্ছে N হচ্ছে 1 বছর অন্তে, এই যে 1 বছর অন্তে N এর মান হচ্ছে 1 গুণন R এর মান কত? R এর মান R, দেন এটি দাঁড়াচ্ছে কত? P × 1 প্লাস R। ওকে, তাহলে 1 বছর অন্তে দাঁড়াচ্ছে, 1 বছর অন্তে এটা হবে কত? P × 1 প্লাস R। আমরা এটা কি বুঝলাম যে এটি হচ্ছে মূলধন, এটি হচ্ছে মুনাফার হার। তো এটি মূলধন, এটি মুনাফার হার, তাহলে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে? সেটি হবে আসলের সাথে মুনাফা যোগ হবে। আসল হচ্ছে P আর মুনাফা হচ্ছে I, P প্লাস I। তো P আমরা জানি P, I হচ্ছে PNR, আমরা এই যে এই সূত্র থেকে জানি। সো P এর মান, তো PN হচ্ছে 1 বছরের জন্য 1 বছর অন্তে, আর হচ্ছে মুনাফার হার। তো আমরা যদি এখান থেকে P কমন নেই, এটা দাঁড়াচ্ছে 1 প্লাস R। এটি কিন্তু হচ্ছে 1 বছর অন্তে। ওকে, তো আমরা যদি এই দিকে যাই, আমাদের জায়গার সমস্যা, তাহলে 2 বছর অন্তে, হ্যাঁ 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল যেটাই বলি আমরা, মূলধন কত দাঁড়াবে? একইভাবে হবে আসল প্লাস মুনাফা। তো আসল কত? আমরা বলছি চক্রবৃদ্ধির ক্ষেত্রে 1 বছর পরে যেটি হবে মুনাফা সহ সেটিকে আসল হিসেবে কাউন্ট করতে হবে। একইভাবে আসল প্লাস মুনাফা। ওকে,
তো আসল কিন্তু এই ক্ষেত্রে আসল কিন্তু 1 বছর পরে মুনাফা আসল যেটা হয় সেটাই আসল। 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর, এটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর, এটা হচ্ছে আসল প্লাস মুনাফা হবে, মুনাফার সূত্র আমরা জানি আসল যোগ সময় যোগ মুনাফার হার। তা আসল হচ্ছে এইটা, আমরা লিখি আসল হচ্ছে 1 প্লাস আর গুণন সময় হচ্ছে কয় বছর, দ্বিতীয় বছর অন্ত, সেটা দ্বিতীয় বছর মানে সেটিও 1 বছর, দ্বিতীয় বছর মানে কিন্তু 2 বছর না, দ্বিতীয় বছর মানে সেটিও 1 বছর, দ্বিতীয় বছর মানে 1 বছর, দ্বিতীয় বছর। তো 1 গুণন আর কত, আর হচ্ছে আর। সো আমরা যদি এখান থেকে পি ইন্টু 1 প্লাস আর কমন নেই, এটা দাঁড়াচ্ছে এখানে হলো 1 প্লাস, এটা কমন নিয়েছি আর, এই হচ্ছে 2 বছর অন্তে মূলধন। ওকে, একইভাবে যদি 3 বছর আনতে হয়, 3 বছর আনতে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন কত হবে, একইভাবে এটি হচ্ছে দ্বিতীয় বছর শেষে যেটি হবে সেটি হবে তৃতীয় বছরের জন্য আসল, 2 বছর পরে যেটি হবে সেটি হবে তৃতীয় বছরের জন্য আসল, এবং মূলধন সেটি ধরেই হবে। তাহলে এটি হবে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, এটি হচ্ছে আসল। আমরা মনে হয় এটা বুঝতে পারছি, তৃতীয় বছরের জন্য প্লাস আসলের পরে কি হবে, মুনাফা, মুনাফা হবে ওই সূত্র পি আসল প্লাস সময় প্লাস আর, আসল প্লাস এন প্লাস আর। তো আসলটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর ইন্টু আসল প্লাস আসল গুণন তৃতীয় বছর মানে তৃতীয় বছর মানে সেখানে কিন্তু 1 বছর, তৃতীয় বছর, 3 বছর না, তৃতীয় বছর গুণন মুনাফা হচ্ছে আর। তো একইভাবে আমরা এখান থেকে যদি এইটা কমন নেই, কি দাঁড়াচ্ছে এটা পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, যদি আমরা কমন নেই তাহলে দাঁড়াচ্ছে এখানে থাকছে হলো 1 প্লাস এটি কমন গেল, থাকে হচ্ছে আর। এই তো আমরা যদি এইভাবে যাই আর কি, দেখো বিষয়টা ভালো করে দেখো, যদি আমরা এইভাবে চলতে থাকি, এটা কিন্তু 3 বছর পরে, তো 3 বছর পরে আমরা দেখছি যে 3 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন সবৃদ্ধি মূল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, মানে 1 প্লাস আর 2 বার, 3 বার। 1 বছরের পরে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর, 1 প্লাস আর 1 বার। 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হবে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর 2 বার। 3 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হবে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর। বুঝছি না, যত বছর পরে মূলধনটা আমরা বের করব 1 প্লাস আর এর মানটা তত, 1 প্লাস আরটা ততবার হয়। এখান থেকে কি বোঝা গেল, এখান থেকে বোঝা গেল সুতরাং যদি এটা n বছর পরে হয়, সুতরাং n বছর পরে, মানে এটা হচ্ছে এটা আমরা যদি ওকে, তাহলে এটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর কয়বার, 1 2 3 বার, পাওয়ার হচ্ছে 3, আর এটার বেলা পাওয়ার হচ্ছে 1, 2 বার পাওয়ার হচ্ছে, আমরা যদি এটা মিশিয়ে দেই তখন এটা হবে কত 2। অথবা আমরা একটা কাজ করে দিই, 1 প্লাস আর ঠিকই রাখি, পরের লাইনে লিখি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার বা এটার স্কোয়ার। তাহলে 1 বছর পরে পাওয়ার 1 পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1, 2 বছর পরে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2 বা আর স্কোয়ার, 3 বছর পরে এটি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর, তার পাওয়ার হচ্ছে 3। সুতরাং এটি যদি n বছর পরে হয়, আমরা এখন এইটি মিশিয়ে দিই, আমরা কিন্তু একটা সিদ্ধান্তে এসে গেছি। সুতরাং n বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে, n বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হবে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n।
এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করার মূল সূত্র। এই যে, সুতরাং n বছর পরে চক্রবৃদ্ধি মুনাফা হবে p ইন্টু ওয়ান প্লাস r টু দি পাওয়ার n। এখন আমরা সহজেই এই সূত্র ব্যবহার করে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবো। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন কত সেটিও বের করতে পারবো এবং সেটি থেকে আমরা মুনাফাটাও বের করতে পারবো। আমরা মনে হয় এটা বুঝে গেছি। সহজ একটা জিনিস আমি রিপিট করি, যে যদি আসল পি হয় এবং মুনাফার হার আর হয়, তাহলে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হবে টোটালি যেটা আসল প্লাস মুনাফা, সেটা হবে আসল পি মুনাফা আই। তা আই মানে কিন্তু আমরা জানি পি আর এন। পি হচ্ছে আসল, এন হচ্ছে 1 বছর পরে, আর হচ্ছে মুনাফার হার। সেভাবে বের হলো পি ইন্টু 1 প্লাস আর, এটি হচ্ছে 1 বছর পরে মুনাফা। একইভাবে 2 বছর পরে আমরা দেখেছি 2 বছর পরে এটি কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে এটি কিন্তু আসল, এটি আসল ধরেই মুনাফা বের করতে হবে। তো এটি হচ্ছে আসল এবং সেই মুনাফা হচ্ছে এই যে এটি আসল যোগ সময় যোগ মুনাফার হার। এবং আমরা দেখলাম এখান থেকে কমন নিয়ে পাওয়া গেল এটি 3 বছর পরে, 2 বছর পরে যেটি পাওয়া গেল সববৃদ্ধি মূলধন, সেটি কিন্তু তৃতীয় বছরের বেলায় গিয়ে আসল, এবং সেটি ধরে আমরা আসল পেয়েছি, চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি কত p ইন্টু 1 প্লাস আর কিউব, এই যে 3 বছর পরে। তার মানে যদি n বছর পরে হয়, n বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হবে p ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। এই সূত্র ব্যবহার করে আমরা বলছি যে এই সূত্র ব্যবহার করে সহজেই চক্রবৃদ্ধি মূলধন আমরা বের করতে পারবো যদি p আসল হয়, আর মুনাফার হার হয় এবং n হচ্ছে সময় হয়। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে এটি p ইন্টু 1 প্লাস, এটা আমরা মনে রাখবো, p ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। এটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে মূলধন, জাস্ট চক্রবৃদ্ধি মূলধন, এটা হলো সূত্র, জাস্ট মূলধনটা। এখন যদি বলে চক্রবৃদ্ধি মুনাফা কত, মুনাফাটাও বের করা যাবে। এটি যদি চক্রবৃদ্ধি মূলধন হয় তো মুনাফা কত হবে, এই চক্রবৃদ্ধি মূলধন থেকে মুনাফা যদি আমরা আসলটাকে বাদ দিই, আসল কি ছিল পি, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা হবে মূলধন, চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস আসল হচ্ছে পি। এই হচ্ছে এটা থেকে এটা বাদ দিলে আমরা পেয়ে যাব, মুনাফাটা পেয়ে যাব। আমরা পি যদি কমন নেই কি দাঁড়াবে, এটা দাঁড়াবে 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে, তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তা আমরা মনে হয় চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করার যে কৌশলটা সেটা বুঝে গেছি এবং সূত্রটা কিভাবে আসলো সেটাও বুঝে গেছি। আমরা শুধু আজকে একটা উদাহরণ দেখব, একটা সহজ একটা সমাধান দেখব, দেখে এটা বের করতে পারবো, সহজেই বের করতে পারবো। আমরা একটু দেখতে পারি যে ওই যে আমাদের যে উদাহরণটা আমরা শুরুতে দেখেছিলাম সেটাই ব্যবহার করি। 2 বছর পরে কত এসেছিল একটা দেখলাম আমরা শুরুতে, 1000 টাকা 12% হারে, তাই না? মানে ওইটা লিখি আমরা 1000 টাকা চক্র 1000 টাকা 12% হারে চক্রবৃদ্ধি মুনাফায় কত হবে, মোট কত 2 বছর আনতে, 2 বছর আনতে কত হবে, অর্থাৎ 2 বছর আনতে এই 1000 টাকা 12% হারে মোট কত টাকায় পরিণত হবে। তা আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো, সবৃদ্ধি মূলধন। তাহলে আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। আমরা দেখি এখানে কি কি আছে,
এখানে দেখো পি আসল, আসল কত 1000 টাকা, তারপরে কি আছে, তারপর টাকা আছে, পি হচ্ছে আর আছে, আর হচ্ছে মুনাফার হার কত 12%, তার মানে 12/100 সমান 0.12, আর সময় এন আছে না, সময় এন সমান কত 2 বছর। ওকে, আমরা হিসাব করি এখন। এটা হলো 1000 গুণন 1 যোগ আর হচ্ছে 0.12, তার পাওয়ার হচ্ছে কত 2, এত টাকা হবে। এটা হচ্ছে 1000 গুণন 1.12, 1.12 তারে স্কোয়ার, হ্যাঁ এটাই স্কোয়ার। একটু আমরা যদি এটা ক্যালকুলেশন করি, একটু দেখে দিই একবারেই। এটা হচ্ছে 1.12, এটার আবার আমাদের কি করবো, এটার স্কোয়ার করব। ওকে, তার সাথে গুণ করব কত, গুণন 1000। ওকে, এই যে 1254.4, এটা হবে 1254.4 টাকা। এই যে আমরা 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত সেটা বের করেছি। তা আমরা এর আগে যেটা ওই যে ধাপে ধাপে করেছিলাম, 1 বছর পরে আবার 2 বছর পরে, সেটি কিন্তু আমরা দেখেছিলাম যে এত আসে। প্রথমবারে বোধহয় 1120, এবং প্রথমবারে ছিল এটা 1 বছর অন্তে ছিল 1120, এবং পরবর্তীতে 1 বছর পরে মুনাফা, আর 1 বছর পরে দ্বিতীয় বছর পরে মুনাফা হয় 134.4 ছিল। তো এটা যোগ করলে হয় 1254.4। এই যে মিলে গেছে আমাদের, এই যে। তো আমরা এই সূত্র ব্যবহার করে কিন্তু এই যে চক্রবৃদ্ধি মূলধনটা বের করে ফেললাম, মূলধনটা বের করে ফেললাম। আমরা মনে হয় এটা বুঝে গেছি। তো এখন যদি বলে যে মুনাফা কত, তো মুনাফাটা বের করা যাবে। এটা হচ্ছে মূলধন আর এটি হচ্ছে আসল। আমরা মূলধন থেকে আসলটা বাদ দিলেই মুনাফা পেয়ে যাব। সুতরাং মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, 1254.4 বিয়োগ 1000, এত টাকা। কত হয় বিয়োগ করলে 254.4 টাকা। তো আমরা মনে হয় এই বিষয়টা বুঝে গেছি। আমরা আজকে শুধুমাত্র একেবারে বেসিক যে বিষয়গুলো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূল যে বেসিক যে বিষয়গুলো সেগুলো জেনে নিলাম। ইনশাল্লাহ এর উপর ধরেই, এর উপর ভিত্তি করে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। যেমন আমাদের বইয়ে 22 পৃষ্ঠায় আছে উদাহরণ নম্বর 1, শতকরা বার্ষিক 8 টাকা মুনাফায় 62,500 টাকা 3 বছরের মূলধন নির্ণয় করো। কিংবা উদাহরণ নম্বর 2, ওকে। তো উদাহরণ 1 এবং উদাহরণ 2, তারপরে উদাহরণ 4, কোনো শহরের জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 30 হলে 3 বছর পরে কত হবে। জনসংখ্যা বৃদ্ধি কিন্তু চক্রবৃদ্ধিতে হয়, মানে যে মানুষগুলো জন্মগ্রহণ করে সেখান থেকে আবার নতুন করে জনসংখ্যা জন্ম হয়। তো সেটাও কিন্তু এভাবে হবে। তো সেক্ষেত্রে শুধু একটা জিনিস দেখবে, এখানে প্রতি 1000-এ বলা আছে, হারটা আমরা বলেছি মুনাফার ক্ষেত্রে 100-তে, এই জন্য মুনাফা আমরা বলেছি 12% মানে 12/100। তো এখানে 1000-এ হবে, তাহলে 30 যদি হয় প্রতি 1000-এ 30/1000 হবে। তো আমরা এই সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ। উদাহরণ 1, 2, 3 এবং 4। তো সামনের দিন আমরা নিশ্চয়ই গাণিতিক সমস্যাগুলো নিয়েই কথা বলবো। তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।